বলছি, তোমার ইউ আর ভালনারেবল টু কোশ্চেন্স উইথ ইউর ব্যাড মডেল, স্টাডি মডেল। যাদের যাদের মডেল নিয়ে আমি ভাইবার সময় কোশ্চেন তুলেছি, তারা নিজেদের সিস্টেম নিজেরা যদি ঠিক না করো, ইউ উইল কম্প্রোমাইজ ইউর রেজাল্টস। ওকে, সুতরাং যতটা পারবে সেটা ইমপ্রুভ করবে। প্রেজেন্টেশনস অফ ইউর ওয়ার্ক, সেটাকেও তোমাকে ঠিকমতো রিপ্রেজেন্ট করতে হবে। অনেকে দেখেছি খুব শ্যাবি করে নিয়ে এসছে, সেটা অবশ্যই নট আ গুড লুক। ইউ আর বিয়ারিং ইউর অ্যাপিয়ারেন্স ডিউরিং ইউর প্রিপারেশনস। থার্ড ইয়ার থেকে তুমি অর্থোডন্সিয়া ডিপার্টমেন্টে এসছো, তার মানে ইউর কিউমুলেটিভ ওয়েতে 2 বছরের ট্রেনিংয়ে তোমরা আছো অর্থোডন্সিয়া। ইউ হ্যাভ গট 2 years টাইম টু অ্যাপিয়ার ফর দিস ফাইনাল এক্সাম। সুতরাং তোমার প্রিপারেশনের মধ্যে যদি দেখা যায় যে লাস্ট মিনিটে 2 বছর ধরে তুমি এই কাজটাই করেছো, তুমি মনে করো যে তোমার অন্য ডিপার্টমেন্টে, যেখানে যেমন প্রস্থেটিক্স ডিপার্টমেন্টে তুমি 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 কাজ করেছো, সে সেকেন্ড ইয়ারে কাজ করেছো, তারপরে শুধু ফাইনাল ইয়ারে। থার্ড ইয়ারে কি প্রস্থেটিক্সে কাজ করেছো? করেছো। তাহলে সেই কাজগুলোর রেকর্ডগুলো তোমার যদি থাকে, সেগুলো তোমাকে শো করতে হবে। যেরকম ঠিক এখানেও সেই কাজগুলো তোমার থার্ড ইয়ারে কী ছিল, স্টাডি মডেল ছিল, সাপ্লিমেন্টারি অ্যানালিসিস ছিল, এই যে পার্টগুলো ছিল, সেগুলো তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে। ফলে ওটা কোনো অ্যামেচার নয়। আর প্রথম, নো ইউর ডেন্টিশন ফার্স্ট, হোয়াট ইউ হ্যাভ ইন ইউর মাউথ। যদি তোমার মডেল তোমারই হয়, ইউ হ্যাভ টু নো তোমার নিজের ম্যালাক্লুশন যদি তুমি নিজে এক্সপ্লেন না করতে পারো, তাহলে তুমি অন্য পেশেন্ট হিসেবে, ডাক্তার হিসেবে তুমি কী এক্সপ্লেন করবে? কারণ হচ্ছে যে তুমি অর্থোডন্টিস্ট নাও, তুমি অর্থো ট্রিটমেন্ট নাও করতে পারো, কিন্তু তুমি কি জানবে না যে হোয়াট ইজ দ্য ইউর ম্যালাক্লুশন? তাহলে এটা কোর্স কারিকুলামের মধ্যে আনা হয়েছে না। তাহলে তোমার যদি ডেন্টিশনটা তোমাকে আগে ফার্স্ট জানতে হবে, তবে না তুমি অন্যটা জানবে। নিজের মুখে দেখছো, প্রতিদিন দেখছো, তোমার যদি সেই কনসাসনেসটাই ডেভেলপ না করে, অর্থো ট্রিটমেন্টের তো ফার্স্ট কনসেপ্টই হচ্ছে কনসাসনেস। তুমি নিজের ম্যালাক্লুশন সম্পর্কে অ্যাওয়ার হবে, বা যদি একটা ম্যালাক্লুশন থাকে, তার প্রবাবল আউটকাম কীভাবে সেটাকে সলভ করতে হবে, তার প্রোটোকলটা কী, সেটা তোমাকে জানতে হবে। ইটস ভেরি এসেনশিয়াল। সুতরাং ওই পার্টটা মডেলটা ধরবে, সেইভাবেই ধরবে যেভাবে অ্যানাটমিক্যালি ধরা হয়। আমি একটাই ধরে দেখাচ্ছি, এরকম করেই ধরবে, ঠিক আছে? এবং এটা যে কী, কজন ঠিক বলেছো? আমার মনে হয় 5%। এটা কি জিনিসটা? সবাই খালি বলে যাচ্ছ মডেল, কাস্ট, হোয়াট ইজ দিস? অর্থোডন্টি কথাটা 2% লোকও বলে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইট ইজ ইন স্টাডি মডেল, অর্থোডন্টিক স্টাডি মডেল। তাহলে একটা প্রশ্ন হচ্ছে কত টাইপের মডেল আছে, এই মডেলের কি অ্যাডভান্টেজ, কি ডিসঅ্যাডভান্টেজ, এর কটা পার্ট, ঠিক আছে? আর তুমি তোমাদের প্রত্যেকের সমস্যা হচ্ছে, এগুলো তোমাদেরই তৈরি মডেল। তোমাদের সমস্যা হচ্ছে কারুর ভেজিটেবল নেই। অ্যানাটমিক্যালি তোমরা একটা হিউম্যান স্পেসিস যাদের কারুর ভেজিটেবল নেই। এই ব্যাচটার কারুর ভেজিটেবল নেই, সাব স্পেসিস অফ হোমোসেপিয়েন্স, তাই তো? এটা তো আমি ক্লিনিক্যালি প্রুভ করে দিতে পারি যে এইবারে যারা 2025-এর ব্যাচ পরীক্ষা দিচ্ছে, they are devoid of any buccal sulcus. It is a very trauma to the prosthetics department. ওরা কী করে তোমাদের সিটি পড়াবে? আমি সবাইকে আগে ভেস্টিবুলোপ্লাস্টি করিয়ে তারপরে ভেস্টিবুল তৈরি করতে হবে। তাহলে অ্যানাটমিক্যালি অল অফ ইউর মডেলস আর ফল্টি। এখন তোমাকে আমি যদি সেটা ঠিক করতে বলি, ইট উইল বি ডিফিকাল্ট, বাট পরীক্ষার সময় তুমি নিজে বলবে স্যার ভুল হয়ে গেছে, যে এটা আমার ভেজিটেবল থাকা উচিত ছিল, এটা নেই। তো সেই ব্যাপারগুলো নিজের লিমিটেশনসটা নিজে এক্সপ্রেস করবে। যেখানে জানি না, অ্যালবিবিটি করে কোনো লাভ নেই, ঠিক আছে? তো স্টাডি মডেল নিয়ে এই বলার আছে। স্টাডি মডেল তুমি অলরেডি ভাইবা দিয়েছো কদিন আগে। স্টাডি মডেল নিয়ে তাহলে কী কী কোশ্চেন হলো, কনক্লুশনটা বলবে। আর একটা কথা সবসময় বলবে, ওটা ধরে, ইটস অ্যান অর্থোডন্টিক স্টাডি মডেল। যদি বলা হয় যে ইউ ডিসক্রাইব থিংস, স্টার্ট বায়োল্যাটারাল ক্লাস 1 মোলার রিলেশন, কার মতে কথাটা বলতে হবে। তুমি ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 গল্প বলতে, সায়েন্স সেই কথাটাই বলে, রেফারেন্স তোমাকে চাই।
কোনো একটা রেফারেন্স থেকে তুমি বলবে, তুমি বললে এটা 2 ফুট, এটা কোনো রেফারেন্স হলো? এই ফুটটা কি এখানে ম্যাচ করা যায়? বা বলতে হবে যে এটা কী জিনিসটা কী, তাকেও রেফারেন্স দিতে। সুতরাং প্রত্যেকটা সায়েন্স বলবে তোমাকে রেফারেন্স দেবে, সেই জন্য তোমাকে যখন মডেল বলবে ডিসক্রাইব করছো, তারা বলে নেবে বাইল্যাটারাল, ইউনিল্যাটারাল অথবা বাইল্যাটারাল। Engels unilateral class 1, on side class 1, right side class 1 molar relations, and left side class 2 molar relations. তখন কোশ্চেন হবে যে what are the different types of classifications, আর ক্লাসিফিকেশনস অফ ম্যালঅ্যাপ্লিকেশনস থেকে যে সিরিজের কোশ্চেনগুলো আসবে সেটা তোমরা সবাই জানো, কারোর অজানা না। তো একটা জায়গায় তোমাদের এখনও আছে যে মোস্ট মডার্ন ক্লাসিফিকেশনস ইজ ক্লাসিফিকেশনস। এবার ওখানেই লেখা আছে কি অ্যাডভান্টেজ অফ দ্য ওয়াই ইট ইজ সো সুপিরিয়র। দেন সেখানে তাহলে ফার্স্ট ক্লাসিফিকেশনস হচ্ছে এঙ্গেলস ক্লাসিফিকেশন, তো তার ড্রব্যাকস কি। অ্যান্ড আবারও বলছি, এই কোয়েশ্চেনটা তোমাদের সবাইকে করেছি, অধিকাংশ ঠিক মতো বলতে পারো না। প্রথমেই বললো যে ইট ইজ বেসড অন আ সিঙ্গেল ফার্স্ট মোলার, it is on the sagittal. No, first and foremost it is dental classification. There is skeletal discrepancy এটাই করে। অর্থোডন্টিক ডিপার্টমেন্টটা দাঁড়িয়েছে, what is the name of the department? What is the meaning of the dentofacial orthopedics? What is the meaning of orthopedics? What is orthodontic and what is orthopedics? Orthopedics means it's a bone, it is a skeleton based. সেই জন্যই তো নামে ওখানে ঢোকাতে হচ্ছে। প্রথমে শুধু অর্থোডন্টিক্সই বলা হতো, বাট ইট ইজ অ্যাডেড ডেন্টোফেশিয়াল অর্থোপেডিক্স, মানে তুমি জেনারেলাইজড অর্থোপেডিক্স নয়, ইট ইজ এ টিথ অ্যান্ড অ্যাসোসিয়েটেড স্কেলিটাল স্ট্রাকচারস। কি আছে? ম্যাক্সিলা আছে অ্যান্ড ম্যান্ডিবুলা আছে। So it is in a very limited, that is why it is named the orthopedic dentofacial orthopedics. Okay, so এটা তোমাকে খুব বলার সময় এটাকে খুব স্পেসিফিক্যালি বলতে হয়। তাহলে ম্যালঅক্লুশনটা আমি কার বেসিসে করব? শুধু টিথের বেসিসে না, তাহলে স্কেলিটনটা আমার লাগবে। সুতরাং দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট উইকনেস অফ দ্য এঙ্গেলস। তারপরে তোমার সুপিরিয়রিটি বললে, হোয়াট ইজ দ্য সুপিরিয়রিটি অফ এঙ্গেলস ক্লাসিফিকেশনস? উইকনেস বলতে আমি সবসময় মনে করবো যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট সেটা সবার আগে বলবো, ঠিক আছে? তো সেইটা মাথায় রাখবে। আর ওই তারপরে হচ্ছে 3 dimensional, first 3 dimensional maloclusions classifications was given by Simon. সেটা অনেকেই জানেন। What is the name of these classifications? Simon's classification? তিনটে প্লেন চলছে, ফ্রন্ট টু প্রেজেন্টাল প্লেন। তিনটে প্লেন, প্রথমে কোশ্চেনটা ওখান থেকেই আসবে যে কোন কোন প্লেনে তোমাকে করা হবে। আর আরও একটা কোশ্চেন আসবে, হোয়াট ইজ দ্য নেম অফ দিস? Is a fast 3-dimensional classifications. There is a name, what is the specific of this classifications? তুমি যেখানে পড়ছো ওই জায়গাটাই লেখা আছে। This is called orthogonal classifications. সুতরাং ওখানে স্কেলিটন রেফারেন্সগুলো নিচ্ছে বলে অর্থোগোনাল করতে ব্যবহার করছে। ওকে, তাহলে এগুলো জানতে হবে। এরপরে এঙ্গেলস ক্লাসিফিকেশনস কে মডিফাই করেছে? তোমাদের ব্যাচের থেকে আমি একজন দুজনের ছাড়া অধিকাংশের কাছেই এই ডিউইস ছাড়া আর কারোর নাম আমি বের করতে পারি। আর কে কে আছে? আর ডিউইস অ্যান্ড লিস্টার হচ্ছে মোর প্রমিনেন্ট। এনিবডি এলস? দেখে নেব। এগুলো আমি যেটা ডিসকাশন করছি এগুলো তোমার ব্ল্যাক হোল, তোমরা এগুলোকে কভার আপ করবে। আমি এখানে সব এখন বলে দেবো, এই ব্ল্যাক হোলগুলো কভার করবে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে তুমি ফার্স্ট অর্থোডন্টিক্সের ফার্স্ট চ্যাপ্টারে তোমার যেটা আছে সেটা হচ্ছে ডেফিনেশনস অফ দ্য অর্থোডন্টিক্স, টাইপস অফ অর্থোডন্টিক্স, এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ দ্য অর্থোডন্টিক্স, স্কোপ। এগুলো খুব কমন কোশ্চেন। ওরা ইন্টারসেপটিভ অ্যান্ড প্রিভেন্টিভ অর্থোডন্টিক্সের মধ্যে তোমার তফাৎটা কোথায়? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? কোথায় আমি বলছি এটা প্রিভেন্টিভ অ্যান্ড কোথায় আমি বলছি ইন্টারসেপটিভস? কোথায় ডিফারেন্সটা কোথায়?
অনসেট অফ অকারেন্স প্রিভেন্টিভ হবে সেটা যেটা ম্যালাকুলেশন ডেভেলপ করে Before onset of occurrence. প্রেডিকশন বেসিসে আমি সেটা নিয়ে ইন্টারভেন করছি দ্যাট ইজ না প্রিভেন্টিভ আর যেটা অলরেডি সাম ডিগ্রি অফ ম্যালাকুলেশন ইজ অলরেডি ডেভেলপ তাকে তুমি ইন্টারপ্রিটেশন করে সেখানেও প্রেডিকশন থাকছে কিন্তু প্রথম ক্ষেত্রে যে প্রেডিকশন এক্ষেত্রে অলরেডি ইট ইজ এস্টাবলিশ সাম ডিগ্রি তো সেটাই হচ্ছে তোমাকে সোসিওলজি নাম হয়ে গেল ইন্টারসেপ্ট বেসিক্যালি দুটো কিন্তু আলাদা নয় অল দ্য সেম প্রসিডিউরস ওকে অ্যান্ড কারেক্টিভ অর্থোডন্টিক্স এছাড়া আর কোনো অর্থোডন্টিক্স আছে কি সার্জিক্যাল অর্থোডন্টিক্স নাওএডেজ ইট ইজ কল্ড অলসো দ্য অ্যাডাল্ট অর্থোডন্টিক্স ওকে সুতরাং এটা হচ্ছে ভাইবা তোমার রেটিংস বাড়ানোর এই কোশ্চেনগুলো আসবে সিরিয়ালি যখন দেখবো যে তুমি কমফোর্টেবল জোনে উত্তর দিতে পারছো তাহলে তোমাকে হায়ার রেটিংসে যাবে ঠিক আছে আচ্ছা এরপরে কোন চ্যাপ্টার আসছে বলো ইটিওলজি ম্যালাকুলেশন ইটিওলজি অফ ম্যালাকুলেশন নিয়ে তোমাকে খুব বেশি কোশ্চেন করবে না করবে তোমার মডেলে কি ম্যালাকুলেশন আছে সেখানে কি ইটিওলজি সেখানে কিছু কোশ্চেন আসতে পারে তাহলে ভাইবা টেবিলে ওটা নিয়ে খুব বেশি কোশ্চেন আসবে ওটা তুমি ইডো থেকে পড়ে নেবে ওটা অর্থর পার্টে খুব একটা কিছু না ঠিক আছে তারপরে তোমার যেটা আছে সেটা হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ এ ভেরি ভেরি ডেফিনেট লং কোশ্চেন তুমি পাবেই ওখান থেকে ক্লাসিফিকেশন থেকে একটা লং কোশ্চেন আসতেই পারে থিওরিতে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে তুমি একটা থিওরিজ অফ গ্রোথের থেকে তো একটা কোশ্চেন তুমি পাবেই ব্রড কোশ্চেনও পেতে পারো ওর সঙ্গে শর্ট কোশ্চেনও পেতে পারো এই দুটো চ্যাপ্টার তোমাকে ভালো করে পড়তেই হবে ঠিক আছে তার মধ্যে তোমার তো ডেফিনেটলি ফাংশনাল ম্যাট্রিক্স থিওরি তোমাকে ডিটেল জানতে হবে ফাংশনাল ম্যাট্রিক্স একটা কোশ্চেন তোমরা কেউ উত্তরই দিতে পারছো না যে ফাংশনাল ম্যাট্রিক্স থিওরি ওয়াজ গিভেন বাই Nelson Moss. Is it its recent work? His own work? No. Who is the main concept was given by? কেউ জানে কজন জানে তোমার বইতে ওই চ্যাপ্টারে ওইখানে যখন পড়ছো ওইখানে এক লাইনটা আছে কে ইট ইজ দ্য মেইন কনসেপ্ট ওয়াজ গিভেন বাই ভ্যান্ডার ক্লস দ্য জার্মান অ্যানাটমিস্ট ওকে তোমাদের কাছে নামটা তো জানতে হবে ওকে তুমি অনেক কিছু লিখে ফেলছো কিন্তু বেসিক্যালি হোয়াট ইজ ফাংশনাল ম্যাট্রিক্স এই ডেফিনেশনটাই ভালো করে কেউ লিখছো না ইটস এন উইকনেস কোথা থেকে উনি কনসেপ্টটা মেইন কনসেপ্টটা কি ফাংশনাল ম্যাট্রিক্স থিওরি মেইন কনসেপ্ট নাটশেল বলো তো কি হোয়াট ইজ দ্য মেইন কনসেপ্ট ফাংশনাল ম্যাট্রিক্সের একটা খোলা আছে ফাংশনাল ম্যাট্রিক্স যে ইয়েগুলো আছে স্কিন টিস্যু মাসেল তার সেকেন্ডারিলি এবং কম্পেনসেটরি মেকানিজমে স্কেলিটাল গ্রোথটা হচ্ছে খুব গোদা করে লেম্যানকে বোঝাতে হবে আগে সফট টিস্যু চেঞ্জ হবে হার্ড টিস্যু হচ্ছে সেকেন্ডারি সাপ্লিমেন্টারি কম্পেনসেটরি মেকানিক্স তৈরি করে একটা স্ট্রাকচার দিবে ঠিক আছে আগে হাড় বাড়বে তারপরে সফট টিস্যু বাড়বে না আগে সফট টিস্যু বাড়বে তারপর টিস্যু স্পেস ওরাল ক্যাভিটি ফ্যারেঞ্জিয়াল স্পেস এগুলো বাড়বে এয়ার স্পেস যেগুলো আছে সেগুলো বাড়বে সেই অনুযায়ী সব স্কেলিটাল টিস্যুটা মডিফাই তাহলে আমাদের উল্টো ভাবনা হয় না এই ছেলেটা কত লম্বা হচ্ছে আমরা হচ্ছে স্কেলিটন বড় হচ্ছে না ফাংশনাল ম্যাট্রিক্সের মূল কনসেপ্টটাই হচ্ছে তাই তোমার সফট টিস্যু বাড়বে ফাংশনাল নিড তোমার স্পেস মুখের মধ্যে গালের মধ্যে শরীরের যেখানে যত স্পেস আছে এমটি স্পেস সেই এমটি স্পেসগুলো ফাংশনাল ম্যাট্রিক্সের পার্ট তাহলে সেইগুলো যখন চেঞ্জ হবে স্কেলিটাল স্ট্রাকচারসগুলো চেঞ্জ হবে ঠিক আছে তাহলে এটা বলা যাবে আর এই সুচারাল থিওরি কি এগুলো তো তোমরা সবাই জানো নেক্সট চ্যাপ্টার কি হ্যাবিটস হ্যাবিট একটা আছে হ্যাবিট তো তোমরা পড়োই ওই একটু জেনে নেবে হোয়াট ইজ না ওই ফ্রয়েড যদি ভালো কোশ্চেন করে অনেক সময় ফ্রয়েডের কনসেপ্টটা জিজ্ঞাসা করে আর ওই তোমার ডেল্টা হাইপোথিসিস বিটা হাইপোথিসিস হোয়াট ইজ বিটা হাইপোথিসিস হ্যাবিট নিয়ে জানো তোমরা পড়েছো কি হোয়াট ইজ বিটা হাইপোথিসিস পেশেন্ট যখন
অলরেডি হ্যাবিটটা পারফর্ম করছে। তার মানে বুঝতে পারছো তোমাদের সবার ল্যাকিং আছে। বিটা তুমি হ্যাবিট পড়েছো কিন্তু বিটা হাইপোথেসিস পড়ো, ভেরি ইম্পর্টেন্ট। পেশেন্টকে নিজেকে নিজে ব্যাঙানোটা দেখতে হবে। আয়নার সামনে বসিয়ে দেবে, দিনে 1 ঘন্টা করে ওই বসে বসে আঙুল চুষবে আয়নার সামনে। এরকম ছিল। হ্যাবিট নিয়ে এটা তোমাকে ভাবতে, আমরা ওই ফাংশনাল ম্যাট্রিক্স মানে গ্রোথ এগুলো এটাই চ্যাপ্টারটা গেল। তারপরে হ্যাবিট তো তুমি জানো যে কনসিকুয়েন্সেস অফ হ্যাবিট, এটা সব আর মোস্ট দ্য বেস্ট বায়োফাংশনাল বলো বা হ্যাবিট ব্রেকার বলো যাই বলো, হোয়াট ইজ দ্য বেস্ট অ্যাকর্ডিং টু ইউর কনসেপ্ট, হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট অ্যাপ্লায়েন্স ফর কন্ট্রোলিং হ্যাবিট? Etiology, removing the etiology. বেস্ট যখন তোমাকে নন স্পেসিফিক বলছি মেসি বড় না মারাদোনা বড়, তখন তোমাকে তো একটা কনক্লুশনে আসতে হবে। ওরাল স্ক্রিন, ওয়াই ওরাল স্ক্রিন? Different type of habits. All sorts of habit can be prevented with a single, along with the stimulations of the periosteal musculature. যে হ্যাবিটে স্ক্রিন, ওরাল স্ক্রিন যখন এই যে বানাচ্ছো এরকম কাটা থাকে না, সরি ভাঙা, যে ওরাল স্ক্রিনটা দেখছো, এই ওরাল স্ক্রিনে তোমাকে কি হচ্ছে, এই যে এই পার্টটা এটা ভেস্টিবুলের মধ্যে ঢুকছে, and stretching the vestibular periosteum, it insists the growth of the bone in anterior region. তার মানে তোমার maxillary bone রিমডেলিং এ সাহায্য করছে, বোন ডিপোজিট করতে সাহায্য করছে। তো সুতরাং সেটাও একটা ব্যাপার আছে। ইভেন ইউ হ্যাভ সাম অ্যামাউন্ট অফ টুথ মুভমেন্ট অলসো। কীভাবে তোমার ওরাল স্ক্রিন দিয়ে টুথ মুভমেন্ট করছো, কারোর কোনো কনসেপ্ট আছে? Lingual. তুমি যখন করছো একটা ওরাল স্ক্রিন বানাচ্ছো, তখন তুমি একটা প্রথমে স্পেশার দিচ্ছ না, ওয়্যাক্সের 1 মিলিমিটার স্পেশার রেখে তার উপরে তুমি এটা বানাচ্ছো। তার মানে তোমার হিসেব মতো যখন ভেস্টিবুলের অ্যাপ্লায়েন্সটা ঢুকে গেল, ইট শুড নট টাচ দ্য টুথ সার্ফেস থিওরিটিক্যালি। কিন্তু তুমি যদি ওখানে একটা স্পেশার দিয়ে দাও তাহলে টাচ করবে না, আর তুমি যদি সেখানে স্পেশাল না দাও তাহলে ডাইরেক্ট তাকে টাচ করবে। ধরুন একটা দাঁত প্রোক্লাইন্ড আছে বা দুটো দাঁত প্রোক্লাইন্ড আছে, তুমি সেটাকে কারেক্ট করতে চাইছো, তুমি চাইলে ওই জায়গাটায় তুমি স্পেশাল, যেটা ফেব্রিকেশনের সময় যে ওয়্যাক্স স্পেশালটা দিচ্ছে ওটা কেটে বাদ দিয়ে দাও, তাহলে অ্যাক্রিলাইজেশন হবে, তখন ওই পার্টটা একটু এগিয়ে যাবে। ফলে whenever it will be put, it will create a backward thrust on the garage. Okay, so you also have it along with some amount of tooth movement of pacho. It is the most dangerous situation with oral screen key. Mouth breathing. What is the dangerous situation with the oral screen? সবসময় পরে রাখতে পারবে, সাহস করে বল না, সবসময় পরে রাখতে পারবে। এখানে তো পাস ফেল নেই। কথা বলছি, যারা টোটালি মাউথ ব্রিদার তাদের তুমি প্রথম দিন স্কিন পরিয়ে দিলে সে তো নিঃশ্বাসই নিতে পারবে না, সেটা প্রবলেম। অনেকেই থাকে যারা অ্যাজমাটিক বাচ্চারা, তাদের কম্প্রোমাইজড, তাদের ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? কটা হোলস করতে হবে? 6টা হোলস করতে হবে। তারপরে হাউ ডু ইউ সিকুয়েন্সিয়ালি চেঞ্জ দ্য সিচুয়েশন, কীভাবে কমাতে হবে একটু। তাহলে ধরো বাইল্যাটারাল এখানে 3টে করলে, এখানে 3টে করলে, ঠিক আছে? তাহলে যখন 3টে করলে তাহলে আগে পেছনেরটা বন্ধ করে দাও, বাইল্যাটারাল 4টেতে চলে এসো। তারপরে যখন পেশেন্ট আরও কমফোর্টেবল হয়ে গেল আরও 2টো করে দাও, তাহলে কমে 2টো হয়ে গেল, এরকম করে একসময় বন্ধ করে দাও। তাহলে তার মাউথ ব্রিদিং থেকে তারা স্টপ হয়ে যাবে। ইতিমধ্যে থাম সাকিংটাকে সেটা আটকাবে, টাং থ্রাস্টিং সেটাও আটকাবে। এই যে টাং থ্রাস্টিংটাকে আটকানোর জন্য অনেক সময় এটা অ্যাডিশনাল দেওয়া আছে, যাতে সিভিয়ার ম্যাক্রোগ্লসিয়া যদি থাকে সেক্ষেত্রে অ্যাডিশনাল তুমি এটা দিতে পারো, ঠিক আছে? ওকে।
তাহলে তোমার হ্যাবিটের সঙ্গে তোমার মার ফাংশনালের বিরাট আমি পরে আসছি ওইদিকে। আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাকে ভাইবার ডিসকাশনে যাচ্ছি, কিন্তু আমি কি এই ধরনের আলোচনা করবো না মেটেরিয়াল দেখে এগুলো দেখে এটাই বেটার। দিস ইজ চ্যাপ্টার ওয়াইজ না। আমি চাইলে তোমাদের তো আর সময়ও নেই, নাহলে আমি ক্লাসে এইগুলো ডিসকাশন করতে পারতাম। আজকে তোমরা এইগুলো দেখে নিলে দরকার আমি আর একটা ক্লাস নিয়ে নিতে পারতাম, যদি তোমার মনে হয়, যদি তোমাদের টাইম থাকে। ওকে, আচ্ছা, তারপরের চ্যাপ্টারে যাও, বায়োলজি অফ ট্রুথ মুভমেন্ট। মানে একটা না দুটো ছেলের খাতাতে আমি মানে বোধহয় হিস্টোলজিক্যাল পিকচার পেয়েছি। What is frontal resorption? What is undermining resorption? This is a fundamental of orthodontic tooth movement. কেউ একটাও ছবি আঁকতে পারে না, ঠিক আছে? একটা কোশ্চেনে 4 মার্কস আছে, একটা শর্ট নোট। তোমাকে আমি খাতা যদি দিয়ে দেখতে দিই, তুমি সব কিছু লিখেছো, ইজ ইট কমপ্লিট? তোমার জ্ঞান বুদ্ধি মতো তুমি একটা বই থেকে লিখেছো, ক্লাস নোট থেকে লিখেছো, তুমি যার একটু ভালো সেই দুটো বই থেকে একটু কম্বাইন করে কিছু এক্সট্রা পয়েন্ট। আমি ধরে নিচ্ছি 95% একটা যে কোনো একটা বই থেকে লিখছো, সবাই এক লিখছো। তো তোমাকে আমি কত দেবো আউট অফ 4? হিউম্যান নর্মাল আছে, এটা খুব সুন্দর। কত দেবো? 3 দেবো। 4 থেকে 1 কমিয়ে দেবো, কারণ আমি তোমার থেকে অনেক বেশি জানি না, সেই জন্য ওটা আমার রাইট। তুমি আমার থেকে কম জানো, তোমার টিচার আমি কম জানো, তোমাকে সবসময় আমার থেকে কিন্তু ছোটো করে রাখবো, সেই জন্য তোমাকে আমি 3 দেবো। নর্মাল হিউম্যান সাইকোলজি। তাহলে এবারে তুমি যদি ওইখানে একটা ছবি আঁকো, একটা ভালো লেভেলিং করো, তাহলে 3.5, ঠিক আছে? আর মোস্ট অফ ইউ হ্যাভ অ্যান হ্যাবিট, এই খাতাটার লেফট সাইডে কোনো জায়গা নেই, যত রাইট সাইডে অনেক বড় জায়গা। অফিসিয়ালি তোমার এক্সাম পেপারের যে মানে স্পেকুলেশনস আছে, তাতে তোমাকে লেফট সাইডে তোমাকে অ্যাটলিস্ট 1 ইঞ্চ স্পেস তোমাকে ছেড়ে রাখতেই হবে, ওটা কারণ মার্কস দেওয়ার জন্য। তোমার এক্সামিনেশন যেহেতু খাতা রিভিউ করতে হয়, তাহলে ওই জায়গাটা থাকা দরকার, নাহলে এক্সামিনার বুঝতে পারবে না যে তুমি ওটাকে কত নাম্বার। আর কোশ্চেন মার্ক, ধরো তুমি নাম্বার 3 কোশ্চেনের আন্ডারে 5টা তোমাকে এই দেখা করে যাবি, তোমার 5টা শর্ট নোট লিখতে হবে, ঠিক আছে? তুমি লিখলে বি, উত্তর দিচ্ছ। কার বি ভাই? এক একজনের হ্যান্ড রাইটিং তো এমন, সেটা বি না ভি না, বুঝতে পারছি না। তোমাকে ওটা স্পেসিফিক আগে লেখো যে নাম্বার 3B, বি স্পেসিফিক, মেক ইট ভেরি ডিস্টিংক্ট, তাহলে তোমাকে ওই নাম্বারের পাশে আমি যখন মার্কস দেবো ওইখানে লিখতে পারবো। ফলো এভরি সাবজেক্ট। তোমাদের প্রচুর ভুল আছে খাতার লেখার সময়, বাঁ দিকে জায়গা ছাড়ো, 1 ইঞ্চি জায়গা ছাড়ো। যদি ফোল্ড করে নাও যথেষ্ট, যদি আবার স্কেল লাল নীল হলুদ সবুজ কালো মানে দাগ দিতে চাও, ইট ইজ ইউর পার্সোনাল, একটা জায়গা রাখবে। যে কোশ্চেনটা আনসার করছো, যে নাম্বারের সাব আনসার করছো, 3 নম্বর কোশ্চেনে সি লিখছো, লেখো 3C। পরে আমি কাউন্ট করতে পারছি, যখন মার্কস দিতে যাচ্ছি, কোনো পণ্ডিত তো তোমরা আছো, ফ্রড সর্বত্র আছে। আমি ওখানে 5টা বলেছি, তুমি 6টা কোশ্চেন লিখে রেখেছো, কারণ একটা এক্সট্রা নাম্বার পড়বে। এবার আমাকে যখন খাতা দেখতে হচ্ছে, তখন আমি আবার আমাকে বুঝতে হচ্ছে, আরে একে এই 3 নম্বর কোশ্চেনের আন্ডারে ও কটা লিখলো। পাগলাকে সাথু না দিস না, কথাটা বলে বললাম, মানে এটা তো ভাবিনি, এটা তো পরে পরে করবো, তাই তো। And try to start a question in a fresh way. দেখা গেল যে পরের আগের কোশ্চেন থেকে পরের পাতায় আর 1/3 জায়গা পড়ে আছে, কি তারও কম, তুমি সেখান থেকে আর একটা কোশ্চেন আনসার। ডোন্ট ডু দিস। বোর্ড তোমাকে বলেনি যে কাগজ দেবে,
try to start a question with a fresh, starting from a top of a question paper to your answer sheet. ঠিক আছে, এগুলো ঠিক করবে যাও, ওটা গেল। তারপরে হচ্ছে বায়োলজিক্যাল মানে বেসিস। তো ফ্রন্টাল রিসেপশন, আন্ডারমাইনিং রিসেপশন এর যে হিস্টোলজিক্যাল পিকচারটা একটু ক্লিয়ার হতে হবে। হাই ফোর্স, লো ফোর্সের যে ডাইমেনশন মানে ম্যাগনিটিউড অফ ফোর্সের ডিফারেন্স হলে তার যে আলাদা ইমপ্লিকেশনস, সেটা কি তোমার আইডিয়াল ফোর্স, হোয়াট ইজ দ্য আইডিয়াল ফোর্স। তো এইগুলিতে এই চ্যাপ্টারে এটাই কোশ্চেন। আর কি আছে এই চ্যাপ্টারে? আরেকটা আছে হাইলিনাইজেশন। হাই ফোর্সে কি হচ্ছে, লো ফোর্সে কি হচ্ছে, এই দুটোর তোমার ডিফারেন্স। আর হচ্ছে তোমার হচ্ছে হাইলিনাইজেশন, ফ্রন্টাল রিসেপশন, আন্ডারমাইনিং রিসেপশন। এই তো কোশ্চেন তৈরি করতে তো বেশি সময় লাগবে। ওকে, তারপরে তোমার হচ্ছে বায়োমেকানিক্সে আসছে। বায়োমেকানিক্স হচ্ছে ভাই টাইপ অফ টুথ মুভমেন্ট জানো না, এ তো ভাই আশ্চর্য। যাকেই জিজ্ঞাসা করছি ভাই হোয়াট আর দ্য টাইপস অফ ডিফারেন্ট টাইপস অফ অর্থোডন্টিক টুথ মুভমেন্ট, মালফাংশনাল টাইপস অফ টুথ মুভমেন্ট কি? টিপিং বডিলি। আমি এক্ষুনি যদি ভাইবা নিতে শুরু করি, আমি বের করে দেবো যে দুটোর বেশি নাম তোমরা জানো, অনানা, তাই না? আর এইগুলো হচ্ছে যে পাস করার মানে এক্সটার্নালের সঙ্গে সাপোর্ট করার জায়গা। টাইপস অফ টুথ মুভমেন্ট তোমাকে বলতে হবে। মোস্ট ইজিয়েস্ট টাইপ অফ অর্থোডন্টিক টুথ মুভমেন্ট এবারে যখনই তুমি বোঝা যাবে যে স্টুডেন্টটা ভালো, তখন তোমাকে টিপিং আর নন টিপ মানে কন্ট্রোল আর নন কন্ট্রোল টিপিং নিয়ে কোশ্চেন করা হবে। কন্ট্রোল টিপিংয়ের সময় তোমার সেন্টার অফ রোটেশন কোথায় থাকে, আনকন্ট্রোলের সময়। আর এই কথাটা কেউ বলতেই পারলো না একজন দুজন ছাড়া, যে ট্রান্সলেশন আর বডিলি মুভমেন্ট তো একই জিনিস। তখন সেন্টার অফ রোটেশন কোথায়? আরে সবাই জানে না রে ভাই, ইনফিনিটি মানে কি বলতো? এই ইনফিনিটি মানে কি? প্যারালিং সরবে। Infinity মানে theoretically it is existed, but practically not. It is not existed. কারণ তোমার bodily movement এর কনসেপ্টই বলছে when you apply a force and a center of resistance, then all parts of the particular body will move along to the directions of the applied force same amount. That means প্রত্যেকটা পয়েন্ট থেকে ও সেম অ্যামাউন্ট মুভ করবে। এরপর হচ্ছে হোয়াট ইজ দ্য ডেঞ্জারাস টাইপ অফ অর্থোডন্টিক টুথ? রোটেটিং। Which tooth movement needs utmost care? The dangerous type of orthodontic intrusion. Why? रूट रिजर्प्शन हो जाएगा बेसिकली नर्व ब्लॉक रूट रिजर्प्शन होते तो बायोलॉजिकल चेंज होता है। আর তুমি একটা ক্রুড ফোর্স যদি দাও, তোমার অ্যাপিক্যাল ফোরামেনের ডায়ামিটার কত? Dental anatomy question. What is the average diameter of apical foramen? 0.2 0.5. Sure. এন্ডোডন্টিস্টদের কি জিজ্ঞাসা করবে, ঠিক আছে? আমরা জানি না। তাহলে তোমার পিছনা when you go for the intrusion, most of the cases it is a root or in a convergent. So center of resistance কোথায় চলে যাচ্ছে, ফোর্সটা কোথায় কনসেন্ট্রেটেড হচ্ছে? এপেক্সে কি আছে?
তাহলে তোমার ফোর্সটা কোথায় গিয়ে কনসেন্ট্রেট করছে? একটা বনি হার্ট ক্যাভিটির মধ্যে তোমার রুটটা বসানো আছে, তার একটা 3 পয়েন্টে গিয়ে ফোর্সটা কনসেন্ট্রেটেড হচ্ছে। তাহলে আমার কতটা ফোর্স অফ দি ফিজিওলজিক্যাল ফোর্স? হোয়াট ইজ দ্য ফিজিওলজিক্যাল ফোর্স? অপটিমাল অর্থোডন্টিক ফোর্স কত গ্রাম? 26 গ্রামস বলতে বা 2 আউন্স বলতে পারো। 26 গ্রামস অফ ফোর্স পার স্কোয়ার সেন্টিমিটার। তো তাহলে তুমি যদি একটা ফোর্স দাও, তুমি তার যদি 26 গ্রামের থেকে বেশি হয়ে যায়, তো ফোর্সটা প্যাথোলজিক্যাল হয়ে যাচ্ছে। আমি ধরে নিচ্ছি যে সেখানে পেরিডন্টাল স্ট্রাকচার আছে একটা। আর একটা কোশ্চেন খুব পড়া হয়, যেটা সবাই ভালো করে বলতে পারে না, যদিও সবাই জানে পেরিও, তো এটা ভাইটাল কোশ্চেন। হোয়াট ইজ দ্য পেরিডন্টাল স্পেস? হোয়াট ইজ দ্য উইডথ অফ দ্য পেরিডন্টাল স্পেস? রং। 0.02 even 0 এরকম কিছু একটা তোদের হাইট কত? 5'6" বলতে হবে 5'6" 5'5" তুই কি বলবি আমরা 3 ফুটে? তোকে বলতে হবে 3 ফুট থেকে 6 ফুট হতে। ঠিক তেমনি পেরিওডন্টাল ফাইবারের মানে স্পেস, যেটা জিঞ্জিভাল স্পেস বা পেরিওডন্টাল স্পেস, ইট ইজ ইউনিক। রেঞ্জেস ভ্যারিস। অ্যাপেক্সে যতটা আছে অ্যালভেলার ক্রেস্টে ততটা নয়, বেশি আছে। তাহলে একটা রেঞ্জ তো বলতে হবে। অ্যাভারেজ হচ্ছে 0.4 to 0.9 millimeter, depending on the configurations of the root, positions of the root, and the structures supporting periodontium, that is alveolar bone. The 0.4 to 0.9 millimeter পর্যন্ত periodontal space আছে। তাহলে এপেক্সেও সেই periodontal স্পেসটা আছে। তাহলে আমি যখন ইনক্লুশন করছি সেই স্পেসটা আমার আছে। তো সুতরাং আমি 26 গ্রাম বললে ওই গ্রাম দিলেই প্যাথোলজিক্যাল হয়ে যাচ্ছে না। তো আমি যদি ওখানে 200 গ্রাম ফোর্স চাপি, ডেফিনেটলি ইট ইজ প্যাথোলজিক্যাল। সুতরাং তোমাকে ইনক্লুশন, ইউ হ্যাভ টু বি utmost কেয়ার about the inclusion. Okay? And which type of tooth movement has highest chances of relapse? এরপরে কোশ্চেনটা আসবে যে ক্লাস্টার ফাইবার কোন কোন ফাইবার রেসপন্সিবল এটাকে ওভারকাম করার জন্য তোমার অর্থোডন্টিয়ায় কি কি ব্যবস্থা নিচ্ছে। অর্থোডন্টিক সার্জারি ট্রানজিশন করতে হবে। কোশ্চেনগুলো বোঝা যাচ্ছে? এইগুলোই জিজ্ঞাসা করবো তো ভাইভাতে। আর যদি অনার্স পেতে চাও তখন হয়তো আর একটু আর এক্সটার্নাল মেজাজের উপরে ডিপেন্ড করছে। কি আছে কেন? ক্রিস্টাল ফাইবারগুলোকে কোন কোন ফাইবার? সবাই বলে যাচ্ছে একটা জিঞ্জাইভাল ইলাস্টিক জিঞ্জাইভাল ফাইবার বলে একটা জিনিস আছে, সেটাও বলতে হবে। দু ধরনের ফাইবার আছে, ট্রান্সেপ্টাল সুপ্রাজিঞ্জাইভাল ফাইবার অ্যান্ড ইলাস্টিক জিঞ্জাইভাল ফাইবার। 2 রকমের ফাইবার আছে, সেগুলোর জন্যই রিকয়েলিং হয়ে। তাহলে এটা রিওরিয়েন্টেশন করতে কত সময় লাগে? 6 months. 40 weeks. পড়েছিস? 40 উইকস। তাহলে 40 উইকস মানে কতদিন হলো? 10 মাস। হ্যাঁ, 10 মাস। 10 months। তাহলে অ্যাটলিস্ট এই পিরিয়ড পর্যন্ত তোমার রিটেনশন লাগবে, ঠিক আছে? আর ওটাকে ওভারকাম করার জন্য কি কি করতে পারসিশন হবে? করে Precision, okay? এখান থেকেই তোমাকে চলে যাবে রিটেনশন, রিল্যাক্সে। ওই 9টা থিওরেম তোমাকে জানতে হবে। আর একটা স্টেবল রাখার জন্য তোমার কি কি মানে ক্রাইটেরিয়া দরকার। হাউ উই ক্যান রিটেন ট্রিটেড অর্থোডন্টিক কেসেস। কী কী করতে হবে? ফার্স্ট ইজ ইয়োর অক্লুশনটাকে ঠিক করতে হবে। এটা ফার্স্ট বলবে, প্রথমেই বললে যে রুট প্যারালেলিং, না ওরকম বলো যে অক্লুশনস, আইডিয়াল অক্লুশনস, টোটাল ক্লাস ফোর্সা রিলেশনস আর কি।
এলিমিনেশনস অফ দ্য ইটিওলজি করে গ্রেডেশন করবো। যেটা 10 নম্বরে আছে সেটা প্রথমে বলুন, ঠিক আছে? ইনভাইটিং কোশ্চেন্স, এটা হয়ে গেল। তারপরে তোমরা যেটা মানে ভাইবার টেবিলে তোমাদের মার্ক ফাংশনের উপরে প্রচুর কোশ্চেন থাকে। মার্ক ফাংশনটা এটা অ্যাপ্লায়েন্স বেসড। তোমাদের কোন কোন অ্যাপ্লায়েন্স নিয়ে ঝামেলা আছে, কোনটা চেনে?